আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের চতুর্থ পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রিন্সিপাল স্যার রুমে ঢুকে যা বলল তা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। স্যার বলে, প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো মিস সামিয়া তোমাদের নতুন টিচার। 2 দিন হলো জয়েন করেছে। নতুন হওয়ায় তার বেশ কিছু সমস্যা হচ্ছে। এজন্য তিনি আমার কাছে এসে বলছেন তার একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, আর সেটা তিনি তোমাদের ক্লাস থেকেই নিতে চাচ্ছেন। তাই আমি ঠিক করেছি নীলকে তার অ্যাসিস্ট্যান্ট করে দেব। নীল, তোমার কোনো আপত্তি আছে কি? প্রিন্সিপাল স্যারের কথা শুনে তো মনে হচ্ছে কলেজ ছেড়ে চলে যাই। ঠান্ডা মাথায় নরম সুরে বললাম, স্যার আপনি বারবার আমাকে কেন এসব কাজে জড়াচ্ছেন? আর আপনি তো জানেন আমি সবসময় ব্যস্ত থাকি। তারপরেও এসব কিভাবে করব? আপনি অন্য কাউকে বলেন। প্রিন্সিপাল স্যার বলে, দেখো নীল, তোমাকে আমি পছন্দ করি, আর তোমার প্রতি আমার যে পরিমাণ বিশ্বাস আছে তা অন্য কারোর প্রতিই নেই। তাছাড়া তোমার ম্যাম নিজে তোমাকে সিলেক্ট করেছে। আমি বললাম, স্যার তবুও। আমাকে বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার বলে, আর কোনো কথা নয়, আজ থেকে তুমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট। তুমি তার কাজে তাকে সহযোগিতা করবে। এই বলে প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে বের হয়ে গেলেন। আমি আমার সিটে বসে ভাবতে লাগলাম, যার থেকে দূরে থাকার জন্য আজ এত দূরে, আজ তারই অ্যাসিস্ট্যান্ট হতে হলো। সামিয়ার দিকে তাকিয়ে দেখি মুস্কি হাসছে। তার মানে এটা তার টোপ। সামিয়া, তুমি যতই টোপ ব্যবহার করো না কেন, এই মাছ তোমার শিপে ধরা দেবে না। মনে মনে বললাম। আমি পরে মনোনিবেশন করলাম। হঠাৎ সাকিব আমার পিছনে বসে থেকে আমার পিঠে ধাক্কা দিয়ে বলে, মামা ট্রিক কখন দিবি? আমি বললাম, কিসের ট্রিক দেব? রিয়াদ বলে, বোঝো না তুমি, কচি খোকা তাই না? সুন্দরী ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হয়েছো, তাহলে তো আমাদের ট্রিক দিতেই হবে। আমি রাগের সাথে বললাম, আমি দিতে পারবো না। রাকিব বলে, পারবি না মানে? রাকিব একটু জোরে বলায় ম্যাম রাকিবের কথা শুনতে পায়। টেবিলের উপর বই রেখে আমাদের কাছে এসে বলে, এই কি হচ্ছে এখানে? এত কথা হচ্ছে কেন? রিয়াদ বলে, কিছু না ম্যাম। ম্যাম বলে, কিছু না মানে কি বলতেছিলে বলো? রিয়াদ বলে, আসলে ম্যাম, নীল তো আপনার অ্যাসিস্ট্যান্ট হয়েছে, তাই ওর থেকে ট্রিক চাইছিলাম, কিন্তু সে দিতে চাচ্ছে না। মন খারাপ করে বলে। সামিয়া মুচকি হেসে বলে, ও এই ব্যাপার, তাহলে তোমরা ক্যান্টিনে এসো, আমি তোমাদের ট্রিক দেব। সামিয়ার কথা শুনে আমি সহ ক্লাসের সবাই অবাক হয়। নীলের বদলে ম্যাম ট্রিক দেবে, কেউ ভাবতেই পারছে না। যাই হোক, কোনো রকম ক্লাসটা শেষ হয়ে গেল। সামিয়া রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় আমার কাছে এসে বলে, এই যে মিস্টার নীল, ছুটির সময় আমার অফিস রুমে আসবে। আমি কিছু বললাম না, কারণ ওর সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। কলেজ শেষে এসে দেখি বন্ধুরা একজনও আগের জায়গায় নেই। আমি বসে আছি। 10 মিনিট পরেও ওদের আসার কোনো নামগন্ধ নেই। একটু পর ওরা 3জন আসলো। আমি বললাম, কিরে তোরা কোথায় গিয়েছিলি? ইকবাল বলে, ভাবি ট্রেক দিয়েছে, সেটা খেতে গিয়েছিলাম। ইকবালের কথা শুনে চমকে উঠলাম। ভাবি মানে সব জেনে গেল নাকি? আর সামিয়া কি ওদের সব বলেছে? এদেরকে আগে জিজ্ঞাসা করি। আমি বললাম, ভাবি মানে কার কথা বলছিস? রিয়াদ বলে, আরে ভাই, ম্যাম যদি তোকে ভালোবাসে আর বিয়ে করে তাহলে তো আমাদের ভাবিই হবে। আমি বললাম, ও তাই বল, বাঁচলাম, নইলে এরা যদি জানে তাহলে আমাকে পচাবে। আমি আবার বললাম, ম্যাম আমাকে ভালোবাসতে যাবে কেন, আর আমি বাসবো কেন? আর কোনোদিন ভাবি বলবি না। ইকবাল বলে, আরে মামা ভালো না বাসলে তোর জন্য সে অন্য কাউকে খাওয়াবে কেন? তা আবার সেটা তারই অ্যাসিস্ট্যান্টের ট্রিক হিসেবে। এই বলে হাসতে শুরু করে। আমি মনে মনে ভাবছি, ইকবালও তো ঠিক বলছে। তাহলে সামিয়া আমাকে ভালোবাসে কি? না না, কোনো মতেই আমি গলে যাব না। সাকিব বলে, কি রে, কি ভাবছিস? আমি বললাম, কিছু না। ইকবাল বলে, দোস্ত, তোকে ভাবি, সরি, ম্যাম যেতে বলেছিল। আমি বললাম, তোরা বাসায় যা, আমি গেলাম ম্যামের রুমে। অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম। দরজার কাছে গিয়ে বললাম, মে আই কাম ইন? সামিয়া বলে, এসো। আর আমার রুমে আসতে তোমার অনুমতি লাগবে না, বুঝেছো? আমি হাসতে হাসতে বললাম, চরিত্রহীন ছেলে আমি, আমার তো অনুমতি নিতেই হবে। আমার কথাটা সামিয়ার বুকে বাঁধল। তবুও নীরবে সহ করলো, কারণ এর থেকেও বেশি কষ্ট নীলকে সে দিয়েছে। আমি বললাম, ম্যাম আমাকে কি কাজ করতে হবে বলুন? সামিয়া বলে, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি চেয়ারে বসো। আমি বললাম, না না ম্যাম, আমি চরিত্রহীন ছেলে, আপনার সাথে বসে থেকে আপনার কি ক্ষতি করি না করি তা বলা যাবে না। সামিয়া অশ্রু ভেজা নয়নে আমার দিকে তাকিয়ে থেকে বলে, প্লিজ নীল, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, ছি ছি ম্যাম, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। সামিয়া উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেওয়া যায় না? এই বলে আরও শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে। পাগলের মতো কপালে গালে আমাকে কিস করতে থাকে আর বলে, আমি ভালোবাসি তোমাকে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এই বলে আমার ঠোঁটে আলতো করে কিস করে। আমি আর পারছি না, রাগে মাথায় রক্ত উঠে যাচ্ছে। নিজেকে স্বাভাবিক করে ছাড়াতে যাব, হঠাৎ স্বামী আমার পা জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা না করলে তোমার পা ছাড়বো না। এমন সময় আমার মেয়ে সামিয়ার রুমে ঢুকে দৌড়ে সামিয়ার কাছে যেয়ে বলল, মামুনি মামুনি, তুমি কি কান্না করছো? আমার মেয়ের কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। বলি কি এ বাচ্চা মেয়ে! এতক্ষণে মিম আমাকে লক্ষ্য করেনি। সামিয়ার কোলে উঠে বসে সামনের দিকে তাকাতে আমাকে দেখতে পেল। আমাকে দেখতে পেয়ে সামিয়ার কোল থেকে নেমে আমার কাছে আসলো। আমি মিমকে কোলে তুলে নিতেই মিম বলে, বাবাই, আমার মামুনি কাঁদছে কেন? আমার রাগ হচ্ছিল নেয়ার প্রতি।
আমি আমার মেয়েকে ধমক দিয়ে বললাম, কে বলেছে ইনি তোমার মামুনি? মিম বলে, আন্নি বলেছে। আমি বললাম, আন্নি বলেছে তাই তুমি বলবে, আর চকলেট নিয়েছো কেন? আমার ধমক শুনে আমার মেয়ে কান্না করতে লাগলো। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। সামিয়া বলে, প্লিজ মিমকে কিছু বলো না, সে তো ছোট বাচ্চা, যা বলার আমাকে বলো। আমার মেয়ে কান্না থামিয়ে বলে, বাবাই মামুনি কান্না করে কেন? আমি বললাম, মামুনি চকলেটের জন্য কান্না করছে। মিম বলে, আমার চকলেট দেই? আমি বললাম, ওনার কাছে আছে। আমি আর কিছু না বলে মিমকে নিয়ে সামিয়ার রুম থেকে বের হয়ে নেহার কাছে গেলাম। নেহার কাছে গিয়ে রাগের সাথে জিজ্ঞাসা করলাম, নেহা তুই মিমকে কি বলেছিস? নেহা ভয়ে বলে, কি ভাইয়া, আমি তো কিছু বলিনি। আমি প্রচণ্ড রাগের সাথে বললাম, কিছু বলিসনি? তাহলে ইংলিশ ম্যামকে মামুনি বলে ডাকলো কেন? আমার এমন আচরণ নেহা কোনোদিন দেখেনি, যার ফলে আজকে নেহার চোখের কোণে পানি এসে গেছে। নেহা বলে, আসলে ভাইয়া। আমি আর কিছু বলতে না দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খেয়ে বলি, চল বাসায় ফেরা যাক। ওদের চোখের জল আমার সহ হয় না। তিনজন বাসায় ফিরে লাঞ্চ করতে বসলাম। এমন সময় অফিস থেকে ফোন আসে। ফোন রিসিভ করতেই এমডির জরুরি তলব। আমি আসবো বলে ফোন রাখতে আমার মেয়ে বলে, বাবাই কার সাথে কথা বলো? আমার মামুনির সাথে? হায় হায়, আমার মেয়ে তো আমাকে পাগল বানিয়ে দেবে। অফিসের এমডির সাথে কথা বললাম, আর তিনি বলছেন তার মামুনির কথা। আল্লাহ, আমার মেয়ের মাথায় মামুনির ভূত ঢুকলো কোথা থেকে? আমি বললাম, না আম্মু, অফিসের এমডির সঙ্গে। মিম মন খারাপ করে বলে, ও। নেহা বলে, আচ্ছা আম্মু, তোমার কি মামুনি লাগবে? মিম বলে, হ্যাঁ আন্নি। নেহা বলে, তাহলে তোমার বাবাইকে বলো। মিম বলে, বাবাই আমাকে একটা মামুনি এনে দেবে? আমি বললাম, ঠিক আছে মামুনি। মিম বলে, আচ্ছা, কিন্তু বাবাই আমার মামুনিকে আমি নিয়ে আসবো। এতটুকু মেয়ে বলে কি? আমি অবাক হয়ে বললাম, তুমি কোথায় পাবে? মিম বলে, আজকে আমাকে কোলে নিয়ে চকলেট দিয়েছে উনি আমার মামুনি। মেয়ের কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। নেহা আমাকে পানি এগিয়ে দিয়ে বলে, আহা ভাইয়া, এখন খাও, পরে না হয় ভাবির কথা ভেবো। আমি বললাম, তোর ভাবি কোথায় পেলি? নেহা বলে, কে আবার? মিমের মামুনি। আমি বললাম, পেকে গেছিস। ওইদিকে নেহা ভাবছে আজকে আমার কলিজাটা অনেক রেগে গেছে, না জানি নেহাকে কি বলবে। নেহাকে ফোন দিয়ে দেখি। নেহাকে ফোন দিতেই রিসিভ করে সালাম দিয়ে বলে, ম্যাম কেমন আছেন? সামিয়া সালামের উত্তর দিয়ে বলে, ভালো আছি, তুমি কেমন আছো? নেহা বলে, আলহামদুলিল্লাহ। সামিয়া বলে, তোমাকে কতবার বলবো তুমি আমাকে আপু বলে ডাকবে? নেহা বলে, ঠিক আছে আপু। সামিয়া বলে, আচ্ছা তোমার ভাইয়া তোমাকে কিছু বলেছে কি? নেহা বলে, না কিছু বলেনি। এরপর কিছুক্ষণ কথা বলে কেটে দেয়। একদিন ছাদের দোলনায় বসতে রাফি ফোন দিল। আমি বললাম, বল কেমন আছিস? রাফি বলে, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ। রাফি বলে, নীল, আজকে তোর বাবা আর ভাইয়া আমার বাসায় এসেছিল। আমি অবাক হয়ে বললাম, কেন? রাফি বলে, তুই কোথায় আছিস তা আমি জানি কি না তাই। আমি আরও অবাক হয়ে বললাম, হঠাৎ করে খোঁজ খবর নিচ্ছে, কিন্তু কেন? রাফি বলে, তোর বাবা, সামিয়া, তোর ভাই, এক কথায় তোর ফ্যামিলি, সামিয়ার ফ্যামিলি আর নিপুলের ফ্যামিলির সবাই সত্যিটা জেনে গেছে তুই যে নির্দোষ। আমি বললাম, কিন্তু কিভাবে জানলো? রাফি বলে, নিপুল অসুস্থ, বাঁচে কিনা সন্দেহ আছে, সে নিজের মুখে সবকিছু স্বীকারে গেছে। ঘটনাক্রমে সামিয়াও সেখানে ছিল। আমি বললাম, ও, কিন্তু নিপুলের কি হয়েছে? রাফি বলে, ব্রেন টিউমার। আমি বললাম, ও, আমার বাসার সবাই কেমন আছে? রাফি বলে, সবাই ভালো আছে, কিন্তু তোর আম্মু তোর চিন্তা করে অসুস্থ হয়ে পড়েছে, তুই চলে আয় ভাই। আমি বললাম, তা সম্ভব নয়। আচ্ছা ভালো থাকিস, বলে ফোনটা কেটে দিলাম। আম্মুর কথা প্রচুর মনে পড়ছে। রাফির কাছ থেকে সব শুনে মনে মনে শান্তি অনুভব করলাম। একটা মিথ্যা অপবাদ মাথায় করে বয়ে বেড়ানোর থেকে বাঁচলাম। পরের দিন কলেজে পৌঁছে মিম সামিয়াকে দেখতে পেয়ে বলে, আমি মামুনির কাছে যাব। আমি বললাম, না যাওয়া হবে না। ব্যাস কান্না শুরু করে দিল। আমি ওর কান্না দেখে কান্না বন্ধ করতে হুকুম দিলাম, সাথে সাথেই কান্না অফ। আহা আহা, একে বলে ম্যাজিক। ক্লাসে ঢুকতে যাব এমন সময় আমাদের ক্লাসের একটা মেয়ে আমার কাছে এসে একটা প্রশ্ন বুঝিয়ে দিতে বলে। আমি তাকে সাথে করে নিয়ে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় বসে সেটা বুঝিয়ে দিচ্ছিলাম। একটু দূরে লক্ষ্য করে দেখি সামিয়া আমার দিকে তাকিয়ে কান্না করছে। মনে করছে আমি এই মেয়েটার সাথে গল্প করছি। আমিও সামিয়াকে রাগানোর জন্য মেয়েটার সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম। সামিয়া সেটা সহ করতে না পেরে সেখান থেকে উঠে চলে গেল। আমিও ক্লাসে গেলাম। সামিয়া ক্লাস শেষ করে যাওয়ার সময় বলে গেল ওর রুমে যেতে। আমি রুমে গিয়ে বসতে সামিয়া আমার পায়ের কাছে এসে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ নীল, আমাকে এভাবে ইগনোর করো না, আমি আর পারছি না। বলেছি আমার ভুল হয়েছিল, কিন্তু আমাকে কি মাফ করা যায় না? আমি বললাম, কি করছেন, পা ছাড়ুন। সামিয়া বলে, না ছাড়বো না, তুমি আমাকে মেনে না নিলে আমি পা ছাড়বো না। আমি বললাম, দেখুন, আপনি যদি আমার পা না ছাড়েন তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। সামিয়া বলে, না না, তোমাকে যেতে হবে না, তুমি থাকো। এই বলে আমার সামনের চেয়ারে বসলো। আমার কোনো কাজ নেই, শুধু বসে থাকা ছাড়া। মাঝে মাঝে সামিয়া আমাকে কিছু প্রশ্ন করতে দেয়, আর আমি সেগুলো করি। ওর আসল উদ্দেশ্য হলো আমাকে ওর সামনে রাখা। এভাবে অতিবাহিত হলো এক সপ্তাহ। আর এই এক সপ্তাহে সামিয়া আমার কাছ থেকে অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু আমি ক্ষমা করিনি। প্রতিবারই তার বলা কথাগুলোর ধারায় তাকে অপমান করেছি। সেগুলো সে মুখ বুজে সহ করেছে। হয়তোবা এখন সে আমার ভালোবাসার মর্মটা বুঝতে পেরেছে। এদিকে আমার চোখের আড়ালে সামিয়ার সাথে মিমের সম্পর্কটা গভীর হয়ে গেছে।
একদিন প্রিন্সিপাল স্যার ক্লাসে এসে বলে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একটা খুশির কথা বলবো। আমি আশা করি এতে তোমরা সকলেই সম্মতি প্রদান করবে। আর তা হলো আগামী ২৭ তারিখে এই কলেজ থেকে সিলেট এবং কক্সবাজারের ৩ দিন ব্যাপী ট্যুরে যাওয়া হবে। সবাই বলে, ইয়েস স্যার, আমরা রাজি। স্যার বলে, ঠিক আছে, তাহলে তোমরা আজ থেকেই প্রস্তুতি নাও। কলেজ শেষ করে বাসায় আসলাম। এমনিতে সামিয়াকে আমি ছোটোখাটো ব্যাপার নিয়ে অপমান করি, তারপরও সে আমার পিছু ছাড়ছে না। সব অপমান সহ করেও আমার পাশে থাকতে চায়, কিন্তু আমি সুযোগ ছাড়ি না। যতটা কষ্ট আমি পেয়েছি ততটা কষ্ট আমি ওকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। পরের দিন কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় ফোনটা বেজে ওঠে। সিফাত ফোন দিয়েছে। ফোন রিসিভ করে সালাম বিনিময় করে বললাম, কেন ফোন দিয়েছিস? সিফাত বলে, তুই এখনই রাজশাহী আয়, তোর মা খুব অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে। আমি বললাম, কি বলছিস তুই? আমি এক্ষুনি আসছি, কিন্তু আমি নাসের ভেসে যাব, তুই সেটা ব্যবস্থা কর। সিফাত বলে, ঠিক আছে, তুই আয়। ফোনটা কেটে দিয়ে আর দেরি করলাম না, রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। শত হলেও আমার গর্ভধারিণী মা। নেহাকে বলে গেলাম কাজের সূত্রে বাহিরে যাচ্ছি। রাজশাহী গিয়ে ছদ্মবেশে মাকে দেখলাম, সত্যি অনেকটা শুকিয়ে গেছে আমার কথা চিন্তা করতে করতে। মা, বাবা, ভাইয়া, ভাবি সবাইকে দেখলাম, কিন্তু নিজ থেকে প্রকাশে আসলাম না। কেনই বা আসবো? সবাই আমাকে অপমান করে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। একটিবার ভেবে দেখলো না তাদেরকে ছাড়া আমি থাকবো কি করে। সেদিন মাকে দেখে আবার ঢাকায় ফিরলাম, কারণ 2 দিন পর কলেজ ট্যুরে যেতে হবে। মেয়ে আর নেহার জন্য কেনাকাটা করতে হবে, সাথে আমারও কিছু লাগবে। ঢাকায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়, তাই তোড়ঝাঁপ না করে ডিনার করে শুয়ে পড়লাম। আজ কলেজ বন্ধ, কারণ কাল ট্যুরে যাবে, তাই আজ সবাই ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত। আমি নেহা আর মিমকে নিয়ে শপিং মলে গেলাম কেনাকাটা করতে। কি আশ্চর্য, আমাদের আগে সামিয়া পৌঁছে গেছে। নিশ্চয় এটা নেহার কাণ্ড। আমার মেয়ে সামিয়াকে দেখে মামুনি বলে দৌড়ে ওর কোলে উঠে গেল। মনে মনে ভাবছি, আমার পেছনে উঠে পড়ে লেগেছো, দেখাচ্ছি মজা, দাঁড়াও। এই বলে নেহার ফোনটা নিয়ে সামিয়ার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিলাম। ওদের কেনাকাটা হয়ে গেলে একটা জুয়েলার্সের দোকানে গেলাম। সেখানে যেয়ে একটি নেকলেসে আমার নজর আটকে গেল। আমি হেল্প বয়কে এটা প্যাক করে দিতে বললাম। আমি যখন নেকলেসটা প্যাক করে দিতে বলছিলাম, তখন সামিয়া আমার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। সে মনে করেছে এটা আমি তার জন্য কিনেছি। এবার দেখো মজা কেমন লাগে। নেহাকে বললাম, নেহা, এই নেকলেসটা ভালোভাবে রাখিস তো, এটা মিমিকে গিফট করব। আমার কথা শুনে সামিয়ার ভেতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, তবুও সব কিছু নীরবে সহ করে নিল। নেহা বলে, আমাদের ক্লাসের নাকি? আমি বললাম, চিনিস না, কয়েকদিন আগে আমাকে প্রপোজ করেছিল। আমি কয়েকদিনের সময় চেয়েছিলাম, এখন ভাবছি ট্যুরে গিয়ে এই নেকলেসটা দিয়ে আমি প্রপোজ করব। আমার কথায় নেহা অবাক হয়ে গেল। নেহা ভাবতেও পারেনি তার ভাই অন্য একজনকে ভালোবাসে। সামি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে শপিং মল থেকে বের হয়ে চলে গেল। আমি অবাক হলাম, কি ব্যাপার, এতটুকু কথাতে সামিয়া এত হাট হবে ভাবতেই পারিনি। হলে হবে, আমার কি, কেবল তো শুরু। নেহা আর মিমকে নিয়ে বাসায় আসলাম। নেহা ডিনার করে রুমে এসে সামিয়াকে ফোন দিল। নেহা বলে, হ্যালো ভাবি, কি করছো? সামিয়া বলে, এই তো বসে আছি, তুমি? নেহা বলে, ডিনার করে রুমে আসলাম। সামিয়া বলে, ভালো। নেহা বলে, তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কান্না করছো? সামিয়া বলে, কি করবো বলো, যার জন্য এত কিছু করলাম সে আজ অন্য কারোর। নেহা বলে, ভাবি, তোমার ভেঙে পড়লে চলবে না। ভাইয়া হয়তো তোমাকে হার্ট করার জন্য কথাটা বলেছে, তাছাড়া আমি ভাইয়াকে চিনি, কোনোদিন আমার কাছ থেকে কোনো কথা লুকায়নি। মিম যদি সত্যিই প্রপোজ করতো তাহলে আমাকে আগেই বলতো, বুঝেছো? তুমি লেগে থাকো। সামিয়া বলে, ঠিক আছে, পরে কথা হবে। এই বলে ফোন কেটে দেয়। কোনো রকম রাত পার হলো। আজ 11টার দিকে কলেজ থেকে টোটাল 12টা বাস ছাড়বে। সবাই যার যার সিট নাম্বার দেখে বসে পড়লো। আমার পকেট থেকে টিকিট বের করে দেখি 36 নাম্বার সিটটা আমার। আমি 36 নাম্বার সিটের কাছে এসে তো অবাক, কারণ আমার পাশের সিটে বসে আছে মিমি, যার কথা আমি গতকালকে শপিং মলে বলেছিলাম। আমার পাশের সারির 2 সিট পেছনে সামিয়া এবং আইসিটি বিভাগের ম্যাম বসেছিলেন, তবে আমাদের কথা ওরা ওদের সিট থেকে শুনতে পাবে। মিম সামিয়ার কোলে বসেছিল, আর নেহা অন্য বাসে ছিল। আমি সিটে বসতেই মিম আমাকে দেখতে পেয়ে আমার কাছে চলে আসে। জানালার পাশে আমি মিমকে নিয়ে বসেছি, আর আমার পাশে মিমি বসেছে। মিমি মিমকে কোলে নিয়ে আদর করছে। আগে ক্লাসে নিয়ে যাওয়ার কারণে সকলেই মিমকে চেনে। মিম মিমিকে দেখিয়ে বলে, বাবাই, এটা কে? আমি সামিয়াকে শুনিয়ে বললাম, এটা তোমার মামুনি হয় আম্মু, আজ থেকে মামুনি বলে ডাকবে। মিম বলে, আচ্ছা বাবাই। তারপর মিমিকে বলে, আমার জন্য চকলেট এনেছো? মিম বলে, এই নাও আম্মু। মিমি ওর ব্যাগ থেকে চকলেট বের করে দিল, মনে হয় চকলেট নিয়ে এসেছিল। সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়া আমাদের দিকে চেয়ে আছে। আমি ওকে আরও রাগানোর জন্য মিমির সাথে কথা বলতে লাগলাম। আমি বললাম, আচ্ছা মিমি, তুমি এত সুন্দর কেন? তোমার এই কাজল কালো চোখ, এই আপেলের মতো গাল, এই পাগল করা হাসি, সব মিলিয়ে মনে হয় যেন স্বর্গের কোনো রমণ নেমে এসেছে। মিমি মাথা নিচু করে লজ্জা মাখা হাসি দিয়ে বলে, ধেত, কি যে বলো না।
আমি আরেকটু পাম দিয়ে বললাম, সত্যি মিমি, তোমার রূপের কোনো তুলনা হয় না। তবে যাই বলো না কেন, তোমার মতো সুন্দরী আমাদের কলেজে নেই। মিম খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি? আমি বললাম, হ্যাঁ সত্যি। মন তো চাচ্ছে তোমাকে আমার মেয়ের আম্মু বানিয়ে ফেলি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁসছে। যাক, তাহলে ওষুধ কাজে লেগেছে। রাগে ওর নাক কান লাল হয়ে গেছে। এটা সামিয়ার একটা অভ্যাস। মিম মুচকি হেসে বলে, না করেছে কি, বানিয়ে ফেলো। আমি অবাক হয়ে মনে মনে বলি, ও মা, এই মেয়ে বলে কি? আমি ওর দ্বারা আমার এক্সকে রাগাতে চাচ্ছি, আর সে কিনা বলছে তাকে আমার মেয়ের আম্মু বানাতে। আমি মিমিকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি আমার পরিবারের সাথে কথা বলে দেখি জানু, কেমন? মিমি বলে, ঠিক আছে জানু। বলেই আমার গালে কিস করে বসলো। হায় আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম। সামিয়া আর সহ করতে না পেরে তার সিট থেকে উঠে আমাদের কাছে আসে। তারপর মিমিকে বলে, এই মেয়ে, এখানে কি চুমুচুমি করতে এসেছো? মিমি ভয়ে ঢোক গিলতে গিলতে বলে, না মানে ম্যাম। সামিয়া বলে, কি মানে করছো? আমার সিটে গিয়ে বসো যাও। মিম বলে, কেন ম্যাম? সামিয়া বলে, আবার কথা বলো। আমি যা বলছি তাই হবে, যাও বলছি। আর যেন কখনো তোমাকে নীলের সাথে না দেখি। কি আর করার। মিমি মন খারাপ করে সামিয়া সিটে গিয়ে বসে। সামিয়া আমার পাশে বসলো। আর আমি মনের আনন্দে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মনে হচ্ছে আমি কিছুই জানি না। সামিয়ার আগে বিড়বিড় করে বলছে, শয়তান ছেলে। বলে কিনা ওই মিমি পেতনি ছাড়া নাকি কলেজে অন্য কেউ সুন্দরী না। তাহলে এতদিন আমার সাথে ছিলি কেন? এতদিন যখন আমার সাথে রিলেশন করেছিলি, তখন তো এত সুন্দর করে আমাকে বলিসনি তোমার গালগুলো আপেলের মতো সুন্দর, কাজল কালো চোখগুলো বেশি সুন্দর। আর আজকে একটা পেতনিকে পেয়ে আমাকে ভুলে গেছিস? বলে কিনা তাকে নাকি আবার প্রপোজ করবে। দাঁড়া, তোর প্রপোজ আমি করাচ্ছি। সামিয়া যা যা বলছে সব আমি শুনতে পাচ্ছি, কারণ গান তখন আমি বন্ধ করে দিয়েছি। সামিয়াকে বললাম, ম্যাম কিছু বলছেন? সামিয়া আমার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে বলে, আচ্ছা নীল, সত্যিই কি আমি তোমার অযোগ্য হয়ে গেছি? আমি বললাম, এসব বলছেন কেন? আর মিমকে উঠিয়ে দিয়ে আপনি এখানে বসেছেন কেন? সামিয়া রেগে গিয়ে আমার কলার ধরে বলে, আর কোনো দিন যদি আমার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম মুখে এনেছিস, তাহলে তোকে শেষ করে দিয়ে আমিও শেষ হয়ে যাব। আমি শান্তশিষ্টভাবে সামিয়ার হাত থেকে আমার কলার ছাড়িয়ে নিলাম। তারপর হাসতে হাসতে বললাম, আমাকে তো সেদিনই মেরে ফেলেছেন, যেদিন মিথ্যে দোষের জন্য, মিথ্যে ষড়যন্ত্রের জন্য আমাকে চরিত্রহীন নামক উপাধি দিয়েছিলেন। এখন আবার নতুন করে মেরে ফেলার কি আছে? অযথা আমার মতো চরিত্রহীন ছেলের লাইফে নিজেকে জড়িয়ে নিজের লাইফটা শেষ করে দেবেন না। আমার কথা শুনে সামিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার হাত দুটো ধরে বলে, আমাকে কি ক্ষমা করা যায় না? এখনও রেগে আছো আমার উপর? আমি হাত দুটি ছাড়িয়ে নিয়ে আমার বুকের উপর হাত দুটি বেঁধে একটা দিক নিঃশ্বাস ফেলে বললাম, কারোর প্রতি আমার কোনো রাগ নেই। আর ক্ষমা, সে তো অনেক আগেই করেছি, নতুন করে করার কি আছে? সামিয়া বলে, তাহলে আমার সাথে এমন করছো কেন? আমি বললাম, দেখুন, এখন এসব বলতে চাচ্ছি না। সামিয়া আর কিছু না বলে গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছে। মিম ঘুমিয়ে গেছে। আমি মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার মেয়েটা একেবারে আমারই মতোই ঘুম পাগলি। আমিও সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। বেশ ভালোই ঘুম হলো। ঘুম থেকে উঠে দেখি আমি সামিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছি, আর মিম আমার কোলে পা আর সামিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। সামিয়া এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর অন্য হাত দিয়ে মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি সামিয়ার কাঁধ থেকে মাথা তুলে ঠিক হয়ে বসে বললাম, সরি, আসলে ঘুমের মধ্যে বুঝতে পারিনি। সামিয়া মুচকি হেসে বলে, সমস্যা নেই, ঘুম কেমন হলো? আমি বললাম, ভালোই হয়েছে। দুজনেই আর কোনো কথা বললাম না। বাস তার আপন গতিতে চলছে, আর আমি বাইরের দৃশ্য দেখছি। একটু পরে আমার মেয়ে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে ওর মামুনিকে বলে, মামুনি, আমার চকলেট কই? সামিয়া মিমকে চকলেট বের করে দিয়ে বলে, এই নাও আম্মু। এরপর আমার মেয়ে তার মামুনির কোলে আদো শোয়া হয়ে মনের আনন্দে চকলেট খাচ্ছে। আমি আমার মেয়েকে বললাম, আম্মু, তোমার ঘুম কেমন হলো? মিম বলে, ভালো। এক সময় পৌঁছে গেলাম। বাস একটা হোটেলের সামনে থামলো। হোটেলটা আমাদের কলেজের টিচারেরা অনলাইনে বুক করেছে, আর এটাই কক্সবাজারের সবচেয়ে বড় হোটেল। বাস থেকে নামতে ইকবাল এসে সামিয়াকে বলে, ভাবি, ভাইয়ের সাথে জার্নি করতে কেমন লাগলো? সামিয়া লজ্জামাখা মুখে বলে, খুব ভালো লেগেছে দেবরজি। আমি ইকবালের দিকে রাগিত চোখে তাকিয়ে বললাম, এই তোর কোন কালের ভাবি হয়? আর তোদেরকে না বলেছি ভাবি বলে ডাকবি না? সামিয়া বলে, সমস্যা নেই, তোমরা আমাকে ভাবি বলে ডাকতে পারো। আমি সামিয়াকে বললাম, দেখুন ম্যাম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বলেই আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। এরপর স্যার আমাদের প্রত্যেককে দুজনের একটা করে রুমের চাবি দিলেন। আমি আর ইকবাল এক রুমে, সাকিব আর রিয়াদ এক রুমে, অপরদিকে সামি আর নেহা এক রুমে। ফ্রেশ হয়ে বাহিরে বের হলাম। একটু ঘোরাফেরা করতেই সন্ধ্যা হয়ে গেল। আজকে আকাশ কালো, বেশ ঘোলাটে। বাহিরে এসে একা দাঁড়িয়ে আছি। নির্জন জায়গা, আশেপাশে কেউ নেই। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে। একটু পরপর আকাশের বিজলি চমকাচ্ছে। তার আলোতে বাহিরের দৃশ্য দেখছিলাম। হঠাৎ পিছন থেকে কে যেন বলল, একা কি করছো আমাকে ছাড়া? পিছনে ফিরে দেখে অবাক হয়ে গেলাম। এই সময় এখানে ওকে আশা করিনি। কিছু বলতে যাব, তার আগে হঠাৎ সে যা করলো, তার জন্য আমি তৈরি ছিলাম না।
আমরা ছাড়াও আরও একজন সব কিছু দেখছে, সেও হয়তো আশা করেনি এমন কিছু দেখবে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। জানি আজকে আমার ভয়েসটা আপনাদের কাছে অন্যরকম লাগছে, আসলে আমি অসুস্থ। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।